আচ্ছা, শুরু করে দিই। তো আরেকটা জিনিস বলি, ওই যে তোমাদের আমি একটা পরীক্ষা নিছিলাম মেবি জটিল সংখ্যা সরলরেখা এইগুলোর সাথে। এখানে আমি বিন্যাস সমাবেশের একটা ম্যাথ দিছিলাম না? মনে আছে বিন্যাস সমাবেশে? সো ওই টাইপের ম্যাথ গুলা দেখো তো তোমরা সলভ করতে পারো কিনা। কারণ যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে নাই, সেহেতু ওই ম্যাথটা ইম্পর্টেন্ট। কারণ গতবার কিন্তু ওই ম্যাথটা ওই টাইপের ম্যাথ গুলা দিছিল শুনছিলাম। বুঝতে পারছি তো, বিন্যাস সমাবেশের ওই ম্যাথ গুলা একটু দেখো। আর যদি কোনো সমস্যা দেখেন, নোট করছিলাম ওইটা কি শেয়ার করবো ভাইয়া? হ্যাঁ, অবভিয়াসলি নোট করছো, শেয়ার করতে পারো, সমস্যা নাই। নোট শেয়ার করলে এনাদার যারা আছে, ইনএক্টিভ যারা আছে, তাদের বিন্যাসের আর সমাবেশ, হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি শেয়ার করতেই পারো। ওকে, তাইলে চলো আমরা এখন শুরু করি। অনেকজনই চলে আসছি আমরা, আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। লাইটটা দেখা যায় আশা করি। লেখাগুলো সব ক্লিয়ার আছে স্লাইডের? ওকে, ফাইন। লেখাগুলো যদি সব ক্লিয়ার থাকে তাইলে আমরা শুরু করি। এখন দেখো যে নোটটা পড়বো সেটা হইলো সুমন ভাইয়ের নোট। তো লিমিট তো আমরা শেষ, সো লিমিটের ওনার নোটটা নাই দেখি। আচ্ছা, আমরা চলে যাই অন্তরীকরণে আর কি। সো এই এই স্লাইডটা একসাথে দিয়ে দিব। তো দেখে নিতে পারবো, এখানে অনেক প্রবলেম আছে লিমিটেড, কিন্তু খুব কম প্রবলেম রাখছি। তো এই দেখো আমাদের অন্তরীকরণ। তো অন্তরীকরণের বেসিক ফর্মুলা আমরা সবাই জানি, ডি বাই ডি এক্স। যদি এক্স টু দেওয়ার এন হয় তাহলে আমরা লিখতে পারি এন এক্স এন মাইনাস ওয়ান। এটা বীজগাণিতিক ফাংশনের জন্য বা যে কোনো ফাংশনের জন্য, যদি কোনো ওই ফাংশনের উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে আসে, দেন ওই ফাংশনের পাওয়ার থেকে এক কমে যায়। এটা যে কোনো ফাংশন হোক। লাইক দ্যাট, যদি এটা ধরো যে সাইন এক্স স্কোয়ার এক্স থাকতো, তাইলেও এটাকে লিখতে পারতাম টু সাইন এক্স। এরপরে কি হবে এইটা থাকুক, এইটা আমরা ক্লাসে বুঝবো। বাট এতটুকু লিখতে পারতাম, কারণ কি ফাংশনের উপরে উপরে একটা কি আছে, পাওয়ার আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি একটু জানার চেষ্টা করি তো, বুঝলো তো, যে আমাদের সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স স্কোয়ার, এই দুইটা কি সেম? ইয়েস অর নো? সাইন স্কোয়ার এক্স এবং সাইন এক্স স্কোয়ার, এই দুইটা কি সেম নাকি ভিন্ন? না, সাইন স্কোয়ার এক্স এবং সাইন এক্স স্কোয়ার দুইটা সেম না, ভিন্ন। ইয়েস। কেন ভিন্ন আমি বলি, সাইন স্কোয়ার এক্স এইটা দ্বারা আমাদের রিপ্রেজেন্ট করে সাইন এক্স হোল স্কোয়ার, ক্লিয়ার? আর সাইন এক্স স্কোয়ার এইটা দ্বারা বোঝায় আমার কোণের উপরে একটা পাওয়ার আছে। লাইক দ্যাট, তুমি এক্স এর ভ্যালু যদি 60 ডিগ্রি দাও, তাইলে সাইন স্কোয়ার এক মানে সাইন এক্স স্কোয়ার মানে 60 হোল স্কোয়ার আসবে। আর এখানে আসবে সাইন 600 কত, 36, 3600। এটা রেজাল্ট আসবে সাইন 3600, আর এটা আসবে সাইন 60 হোল স্কোয়ার। তাহলে দুইটা ফাংশনের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি। ওকে, এখন দেখো এইটা তো অন্তরীকরণের একটা বেসিক ফর্মুলা। এই ফর্মুলার পিছনে আরেকটা কাহিনী রয়ে গেছে। এই কাহিনীটা কি? যে কাহিনীটা হইল, তুমি এই সূত্রটা তো অ্যাপ্লাই করবা, তারপর যদি এক্স ভিন্ন অন্য কোনো কিছু থাকে তাহলে ওইটাকে এগেন ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝতে পারলাম? এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে, বাট এক্স ভিন্ন যদি অন্য কোনো কিছু থাকে তখন সেটাকে এগেন ডিফারেন্সিয়েশন করতে হবে। এবং এই যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, কজ এক্স। তারপর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হইলো মাইনাস সাইন এক্স। দেন টেন এক্স এর ডিফারেন্সিয়েশন হইলো আমাদের সেক স্কোয়ার এক্স। দেন কট এক্স এর ডিফারেন্সিয়েশন হইলো আমাদের মাইনাস কজ স্কোয়ার এক্স, কস এক্স স্কোয়ার এক্স।
দেন হইলো এইখানে e⁻x সমান হইলো e⁻x। ওই দিন একটা রিলস একটা মিমস দেখছিলাম না, যে শকুনের অভিশাপে গরু মরে না, যে শকুনের অভিশাপে গরু মরে না। তো e⁻x আর কি, সমান e⁻xই থাকে। তো এইটা আর কি অনেক ভাইরাল একটা মিমিস ছিল। আচ্ছা, তারপর লন এক্স এর অন্তরজ হইল 1/x। ওকে, যাই হোক। তো আমরা ফর্মুলাগুলো জানলাম, পড়লাম। আর এখানে বিপরীত ফাংশনের সূত্রগুলো দেখবা ডিরেক্ট তোমাকে ভ্যালু দিয়ে দিবে, যে বলবে যে এটার মান কত বা এটাই হতো। তো সূত্রগুলো আর কি জানবা, ঠিক আছে? এই যে আমাদের বিপরীত ফাংশনের দাগানো আছে, পরে স্লাইড দেখলে তোমরা বুঝতে পারবে। সো এইখানের ক্ষেত্রে এই যে হাবি জাবি যত ম্যাথ আছে না, একটা ম্যাথও আসবে না। তবুও আমি দেখিয়ে দেই, একটা আমি ধরিয়ে দেখিয়ে দেই। আচ্ছা, এখানে আসলে বীজগাণিতিক ফাংশনই আসবে, বীজগাণিতিক ফাংশনের ম্যাথই তো নাই ভাই এইখানে। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, ধরো এই ম্যাথটা, এই টাইপের ম্যাথ গুলো আসতে পারে প্যারামেট্রিক ফাংশন দিয়ে দিয়ে দেখো, এক্স ইজ ইকুয়াল বলছে কি a t² + b, এবং ওয়াই ইজ ইকুয়াল বলছে কি a t³ তাইলে আমাদের করতে হবে কি dy/dx। তাইলে এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে dy/dx, তাইলে এখানে দেখো x সমান কি দেওয়া আছে তোমার a t² + b, এবং y সমান দেওয়া আছে কি আমাদের a t³। তাইলে বলছে কি আমাদের dy/dx করার জন্য, তাইলে এখন y এর সাথে আমাদের x এর একটা রিলেশন তৈরি করতে হবে। তাইলে এইটাকে আমরা করব কি আমরা, যে dx/dt করবো, কারণ এখানে ফাংশনটা দুইটাই কিন্তু কার ফাংশন, টির ফাংশন। এগেইন এটাকে করব কি আমাদের dy/dt। তাহলে এটাকে যদি আমি dx/dt করি, তাহলে এটার রেজাল্ট আসবে 2at, এটা তো জিরো আসবে, এবং এটার রেজাল্ট আসবে 3at²। তাইলে এখন যদি আমরা dy/dx করি, তাইলে দেখো আমরা dy/dx করব, তাইলে dy/dt আর dx/dt, তাইলে এখানে dt dt বাদ, তাইলে আমাদের dy/dx থাকলো। আর এখানে লিখতে পারি 2at বাই হইলো 3at²। তাহলে বাদ, আর এখানে থাকে আমাদের কি, যে 2 বাই, ভুল লেখছি নাকি, dy/dt উপরে কেস, আমি আচ্ছা, dy/dt এর ভ্যালু তো আমি তো ভুলই লিখছি। ওই, তোরা ক্লাসে আসোস? যে dy/dt আর dx/dt, তাহলে dy/dt এর ভ্যালু কত আমাদের 3at² না? আর আমাদের dx/dt এর ভ্যালু কত আমাদের 2at না? তাইলে এখন আমরা কি লিখতে পারি, যে বাদ, একটা টি বাদ, তার মানে এটা থাকে 3t/2। তোরা কি সবাই ঘুম পাচ্ছে নাকি রে তোদের? তো আগে যে আমি ভুল লিখলাম সেটা তো বলবি, তুই তো বলস নাই রে। আচ্ছা, যাই হোক। তাহলে এটা হোপফুলি বুঝতে পারছি, প্যারামেট্রিক ফাংশন দিয়ে দিতে পারে। আর এইখানে এই যে যেগুলো আছে এই টাইপের ম্যাথ গুলা দিবে না, দিলে বীজগাণিতিক একটা ফাংশন দিবে, দিয়ে বলবে যে অন্তরীকরণ করো। ওরা বাইচিন্তে একটা ম্যাথ দিবে, ফাংশনটা একটু বড় দিবে আর কি, দিয়ে বলবে এইগুলা কোনো কিছুই লাগবে না, সব ইন্টারেস্ট। যেমন এই টাইপের ম্যাথ দিতে পারে, যে এইখানে এত বড় দিবে না, 4 বার দিবে না, তো বলে দিই। তাইলে দেখ, কম, যে এখানে কি আছে, ওয়াই ইজ ইকুয়াল দেয়া আছে কি x - কিউব। এখন বলছে কি আমাদের y⁴। তাইলে কোনো সময় যদি আমাদের এই জিনিসটা মাথায় রাখবা, চলকের সর্বোচ্চ পাওয়ার থেকে যদি আমাদের অন্তরীকরণ বেশি সংখ্যক বার হয়, তাহলে রেজাল্ট জিরো আসবে। এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত আমাদের 3, এবং কয়বার অন্তরীকরণ করতে বলছে আমাদের 4 বার, তাহলে রেজাল্ট চোখ বুঝে শূন্য। বাট 3 বার যদি হইতো তাহলে কিন্তু ইকুয়াল হইলে কিন্তু কি হবে না, শূন্য হবে না। বাট যদি বড় হয় তাহলে শূন্য হবে।
তাহলে এটা এইভাবে মনে রাখতে পারো যে চলকের পাওয়ার থেকে যদি আমাদের অন্তরজ বেশি হয় সংখ্যা বেশি, রেজাল্ট শূন্য, রেজাল্ট জিরো। চলকের পাওয়ার থেকে আর কম হলে একটা ভ্যালু থাকবে, জাস্ট এইটা। তোমার যদি পাওয়ারটা অন্তরজের সংখ্যা যদি বেশি থাকে তাহলে শূন্য হবে। তাহলে দেখি আমরা কম হলে কি ভ্যালু থাকে। আচ্ছা, তো আমরা যদি দেখি, ওকে, তাহলে শুরু করি। তাইলে দেখো, তোমার প্রশ্ন হলো যদি কম হইতো, কম হইলে কি হইতো। তাহলে আমরা একটা নেই না, নিয়মিত করে দেখি কম হলে কি হয়। তো আমাদের সাপোজ ধরো এইখানে ছিল, ধরো x-1^4, আর তোমাকে বলছে y³, তাহলে তোমার পাওয়ার কম নয়? তাহলে কম হইলে আমরা যেটা করতে পারি, একবার যদি করতাম এইটাকে, তাহলে 4x-1³ লিখতে পারতাম। দ্বিতীয়বার করলে আমরা কি লিখতে পারতাম, 12x-1 লিখতে পারতাম স্কোয়ার। তৃতীয়বার করলে কি লিখতে পারতাম, 40x-1। আনসার পাইছো? এখন যদি এটা 5 বার করতাম, তাহলে দেখি আমরা 4 বার করলে কি আসবে, যে আমাদের 24, একটা কি আসছে, একটা পূর্ণ সংখ্যা চলে আসছে, মানে ধ্রুবক চলে আসছে। দেন এটাকে এগেইন অন্তরীকরণ করলে কি আসবে, জিরো। এজন্যই কি জন্য আমাদের অন্তরের সংখ্যা যদি বেশি হয় আনসার জিরো হয়। আনসার পাইছি তোমরা সবাই? আনসার পাইছি বা বুঝতে পারছি জিনিসটা? জি বুঝছি, জি বুঝছি, জি বুঝছি। ওকে, থ্যাংক ইউ। ফাইন। এখন দেখো, এই যে হাবি জাবি যা আছে না, আচ্ছা এইটা কিন্তু, এই যে ফর্মুলাটা বলছি না, এটা কিন্তু বীজগাণিতিক ফাংশনের ক্ষেত্রে, ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে এইরকম হবে না। ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস তুমি মনে রাখতে পারো, সেটা ট্রিক্স হিসেবে, যে ফাংশনটা দেয়া থাকবে, কালারটা চেঞ্জ করি, যে ফাংশনটা আমাদের দেয়া থাকবে না, সেটার যদি 4 বার করলে আবার ওই ফাংশনটা রিপিট পাইবা, এবং 2 বার করলে ওই ফাংশনটা রিপিট পাইবা বাট নেগেটিভ চিহ্নযুক্ত। বুঝাইতে পারলাম? এইটা যার হাতে খাতা কলম আছে এই জিনিসটা লিখে রাখতে পারো। আমি এখানে স্লাইডে লেখা নাই বা ইয়ে লেখা নাই, জাস্ট আমার কাছে মনে হইলো আর কি, আমি এইভাবে মনে রাখতাম বা এইভাবে ট্রিক্স হিসেবে লিখে রাখতে পারো। যার কাছে খাতা আছে একটু লিখে রাখবা, ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা বা টেলিগ্রামে দিয়ে দিবা, ঠিক আছে? ট্রিক্স হিসেবে, যে যদি ত্রিকোণমিতিক ফাংশন হয়, এনি ত্রিকোণমিতিক ফাংশন, যদি ত্রিকোণমিতিক ফাংশন হয়, ধরো সাপোজ সাইন এক্স, তাইলে এটাকে যদি তুমি 2 বার অন্তরজ করো, তাইলে এগেইন ওই ফাংশনটা পাইবা, রিপিট পাইবা, বাট চিহ্ন হবে নেগেটিভ। আর যদি তুমি 4 বার করো, তাইলে এগেইন ওই ফাংশনটাই পুরাদমে ফেরত পাবা। শুধুমাত্র সাইন এবং কজের ক্ষেত্রে, সাইন কজ। টেনের ক্ষেত্রে হবে না, টেন গেলে তোমার সেক স্কোয়ার চলে আসবে, শুধুমাত্র সাইন কজের ক্ষেত্রে। যদি আমরা 2 বার করি তাহলে নেগেটিভ পাবো, আবার 4 বার করলে ওই ফাংশনটা ফেরত পাবো। তাহলে যদি আমাকে 6 বার করার কথা বলে, তাহলে কি হবে, ওই ফাংশনটি পাবো বাট নেগেটিভ ওয়েতে। যদি 8 বার বলে তাহলে কি হবে, ওই ফাংশনটাই পাবো পজিটিভ ওয়েতে, মানে হুবহু সেম ফাংশনটা চলে পাবো, ফেরত পাবো আর কি। তাহলে ধরো সাপোজ আমি যদি এইখানে নেই, দেখো তোমাকে একটা ফাংশন দিয়ে দিল f(x), দিয়ে বললো যে sin x। এখন বললো, আচ্ছা এটাকে y ধরি, বললো আমাকে 12 সমান হোয়াট, তাহলে এটা 4 4-এর গুণিতক না, তাহলে এটার আনসার হবে সাইন এক্স। ফারহাদ বুঝছি বা সবাই বুঝছি বা খাতার মধ্যে লিখছি? যার কাছে খাতা কলম আছে ক্লাস শেষে এইটা একটু গ্রুপে দিয়ে দিও। ওকে, ফাইন।
এখন যদি এটা জোড় গুণিতকের ক্ষেত্রে গেল, এখন যদি বেজির গুণিতক হইতো, তাহলে বেজির গুণিতক হইলে সহজ জিনিস। আচ্ছা, বেজির গুণিতক লাগবে না, বাদ দাও, এটা এক্সেপশনাল কেসে চলে যাবে পরে। এতটুকু মনে রাখলেই হয়ে যাবে আমাদের। এখন আসো, এইখানে অন্তরীকরণ থেকে যে জিনিসটা দিবে সেটা হলো আমাদের স্পর্শক আর অবিলম্ব। আমি এইটাকেই আমি এত সময় ধরে খুঁজছিলাম। তাইলে এই স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ কিন্তু তোমরা সরলরেখায় করছো বা বহুপদীতে করছো। আর এখানে আরেকটা জিনিস আছে, ওই যে সর্বোচ্চ মান, গুরুমান, লঘুমান, এই দুইটা টাইপই দিবে অন্তরীকরণ থেকে। আর যা পড়ছো সব লিমিট থেকে দিবে। বুঝতে পারছি? তাহলে তিনটা যদি প্রশ্ন দেখা যায়, আবার দুইটাই দিয়েছে লিমিট থেকে আর একটা দিয়েছে স্পর্শক আর অবিলম্ব থেকে। তাহলে এইটার ফর্মুলা কি? যে ফাংশনটাই দেখ, যে বক্রকার সমীকরণটাই দেখ, তার যদি বলে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো বা স্পর্শকের ঢাল নির্ণয় করো, তাইলে তোমাকে ফার্স্টেই তুমি যে অন্তরীকরণটা পাবা না, অন্তরীকরণ করলে সেটা হবে ঢাল। কার ঢাল? স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল। তাহলে যে বক্ররেখাটাই দেখ, তাকে যদি আমি একবার অন্তরীকরণ করি, তাহলে যে রেজাল্টটা পাই সেটাই আমাদের ঢাল নির্দেশ করে। বুঝতে পারলাম? তাহলে তুমি ঢাল পেয়ে গেছো, দেন বাকি সবকিছুই তোমার কিন্তু ক্লিয়ার। তো জিনিসটা কিরকম আমরা যদি দেখি, সাপোজ ধরো এখানে একটা ম্যাথ দিছে যে এক্স স্কোয়ার, আমি ম্যাথটা আলাদা করেই লিখি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই সমান 0। বলছে এই বক্ররেখাটার যে কোনো একটা বিন্দুতে, লাইক দ্যাট 3, 2 বিন্দুতে তোমার ঢাল কত। তাহলে তোমার ঢাল বের করতে হইলে কি করতে হবে? তাকে একবার অন্তরীকরণ করতে হবে, দ্যাটস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স একবার বের করো, তাহলে 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স প্লাস 4 প্লাস ডিওয়াই বাই ডিএক্স সমান 0। তাহলে তোমার প্রয়োজন কি? ডিওয়াই বাই ডিএক্স না? তাহলে এটাকে আলাদা করে রাখো। তাহলে এখানে লিখতে পারি কি 2y প্লাস 1 ডিওয়াই বাই ডিএক্স, আর এটাকে লিখতে পারি -4x-4। তাইলে দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান তুমি কি লিখতে পারো? যে -4x-4 2y প্লাস 1। তাহলে এটা তুমি ঢাল পেয়ে গেছো। কারণ কোন বিন্দুর জন্য বলছে না? 3, 2 বিন্দুর জন্য। এখন x এর মান 3 এবং y এর মান 2 বসিয়ে দাও, আনসার শেষ। দেখো আমি কিন্তু খুব দ্রুত, মানে প্রসেস খুব বড় না, কিন্তু আমি কিন্তু খুব দ্রুততার সাথে করছি। সো অন্তরীকরণটা তোমাদের পারতে হবে এবং খুব ভালোভাবে পারতে হবে। এর জন্য তুমি 2-3 বার করে প্র্যাকটিস করতে হবে সবগুলা ম্যাথ। কি জন্য তুমি দ্রুত পারবে না? অন্তরীকরণ আমার খুবই একটা সহজ একটা অধ্যায় মনে হয়, কিন্তু জানি না তোমরা অন্তরীকরণটাকে কঠিন পাবো আর যুগজীকরণটাকে সহজ পাবো। বাট জিনিসটা উল্টা, অন্তরীকরণটা সব থেকে সহজ। এজন্য তুমি যে অন্তরীকরণ যে করছো, এইখানে কি কোনো জায়গায় কোনো ফাংশন নিয়ে তোমার কাজ করতে হয়েছে যে এই ফাংশনের অন্তরীকরণ হবে কি না? বাট যুগজীকরণ হইলে তোমার এখানে থিঙ্কিং করা লাগতো 10 বার। এর জন্য অন্তরীকরণ আমার কাছে সহজ মনে হয়, বাট যুগজীকরণ একটু পেইন মনে হয়। আচ্ছা, যাই হোক, এখন তোমাকে ডাল দিছে, এখন বাকি সবকিছু করতে পারবো। আচ্ছা, তো গেল এই জিনিসটা। এখন আসো গুরুমান লঘুমান। এখন ডাল যদি পেয়ে যাও, তাহলে সরলরেখার ক্ষেত্রে ধরো, সাপোজ ধরো কোনো একটা সরলরেখা, যে ডাল বা স্পর্শকের সমীকরণ বা এর সমীকরণ আমি অলওয়েজ কিন্তু, মানে ইন্টার লাইফে করতাম না, বাট এডমিশনের ক্ষেত্রে আমি ওই অন্তরীকরণ দিয়ে করে ফেলতাম। কারণ অন্তরীকরণ দিয়ে আমার ইজিলি আমি ডাল বের করতে পারবো, কারণ আমি মুখে মুখে আমার মাইন্ডের মধ্যে অন্তরটা সেট আপ হয়ে যায়। তাইলে আমি মুখে মুখে আমি ডালটা বের করে ফেলতাম। তাহলে ডাল যদি পেয়ে যাও, তাহলে ওই সরলরেখার সমীকরণ কি? y-y1 m ইন্টু x-x1। তাহলে এইটা করলে কিন্তু আনসার চলে আসে। ব্যাস। এখন আমাদের এইটুকু গেল। এখন আসো, আমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক শেষ কিন্তু। এটা কি সবাই বুঝছি যে কিভাবে প্রশ্ন আসতে পারে এইখান থেকে? দিবে। এখন দেখো আরেকটা জিনিস, তোমরা অবিলম্বের একটা সূত্র শিখো না? যে আমাদের এইখানে বইতেই দেখবা তোমাদের অবিলম্বের সুন্দর করে সূত্র দেওয়া আছে না? হুদাই ভাই, অবিলম্বের সূত্র শিখতে হবে না, তুমি আগে স্পর্শকের ডালটা বের করো না, ওই ডালটাকে -1/m করে দাও, ওই ডালটাকে তুমি উল্টিয়ে দাও। যেমন ধরো এইটাকে তোমাকে স্পর্শকের ডাল না বলে যদি বলতো অবিলম্বের ডাল, তাহলে জিনিসটা হয়তো এইভাবে, যে 2y প্লাস 1 আর 2x প্লাস 4, শেষ।
তাহলে একটা ফর্মুলাই শিখবা, একটা দিয়ে তুমি সব কাজ করবা, কারণ আমাদের হিউম্যান বেইং সবকিছু ক্যাচ আপ করতে পারে না। তাহলে তুমি 10টা সূত্র শিখবা, 10টাই তোমার ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। বাট একটা শিখবা, ওইটাকে তুমি অন্য কোনো জায়গায় কাজে লাগাইতে পারো কিনা এই থিঙ্কিংটা করবা, তাহলে দেখবা আজীবন মনে থাকবে যে কোনো কোনো কিছু। বাট 10টা সূত্র শিখবা, দেখবা যে কোনোটাই কাজের সময় আমাদের কোনোটাই কাজে আসবে না। তুমি শিখছো যে এই এতটুকুই সার, তোমার খাতার মধ্যে লেখা আছে, তোমার বইয়ের মধ্যে লেখা আছে, তুমি জানো, বাট অ্যাপ্লাই তুমি করতে পারো নাই। বাট একটা সূত্র শিখো, ওইটাকে একটু দ্রুততার সাথে শিখো, ওইটাকে প্র্যাকটিস করো, লাইন স্ক্রিপ্ট শিখো, তাইলেই দেখবা যে মোর দেন ইফেক্টিভ হবে তোমার জন্য আর কি। আচ্ছা, এরপরে আমাদের যে শেষ টপিকসটা হইলো, সেটা হইলো আমাদের গুরুমান আর লঘুমান বা চরম মান। তাহলে গুরুমান বা লঘুমান যাই বলো না কেন, এইটার ক্ষেত্রেও আমাদের একবার অন্তরীকরণ করতে হবে। এবং গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে আমাদের প্রথম অন্তরজটা আমাদের জিরো ধরে নেই। এখন কেন ধরে নেই, এইটার এখন আমি এক্সপ্লেইন না করি, ঠিক আছে, যেহেতু আমাদের এডমিশন টাইম, এত এক্সপ্লেইনে আমার প্রয়োজন নাই। তাইলে আমাদের গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে প্রথম অন্তরজটা আমরা জিরো ধরে নেই। দেন এইখানে এগেন আরেকটা অন্তরজ করতে হয়, দ্বিতীয় অন্তরজটা করতে হয়। ঠিক আছে, প্রথম অন্তরজ করে এইখান থেকে আমরা একটা এক্স এর মান বের করি, দেন দ্বিতীয় অন্তরজে আমরা অ্যাপ্লাই করি আর কি। পরে যদি জিরো থেকে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লঘুমান বিদ্যমান, আর জিরো থেকে যদি ছোট হয় তাহলে আমাদের গুরুমান বিদ্যমান। এখন দেখো এই প্রসেসটা অনেক বড় মনে হচ্ছে তোমাদের জন্য, বাট যারা একটু বেশি প্র্যাকটিস করবা এই প্রসেসটাই কিন্তু খুব দ্রুততার সাথেই করতে পারবা। ওই যে এখন এইখানে আমি যে কথাটা বলে দিছিলাম, যে স্পর্শকের ঢাল, অবিলম্ব, এইগুলা এগুলো তুমি 4-5টা ম্যাথ ধরে দ্রুত করার ট্রাই করো। তুমি মাথার মধ্যে ক্যালকুলেশন করার ট্রাই করো, ফাংশন এত কঠিন কোনো ফাংশন দিয়ে দিবে না, ইঞ্জিনিয়ারিং কোনো ফাংশন দিবে না, ভার্সিটি লেভেলের ফাংশন দিবে, একবারে বেসিক লেভেলের বা রুটস লেভেলের ফাংশন দিবে। ঠিক আছে, সো তুমি আলাদা করে এখানে শর্টকাট করতে যাইবা, শিওর থাকো তুমি পরীক্ষার হলে গিয়ে ভুল করবা। ঠিক আছে, সো সব জিনিসের শর্টকাট হয় না। আর একটা জিনিস মনে রাখবা, সফলতার কখনোই শর্টকাট হয় না। সফলতার কখনোই শর্টকাট হয় না। সফলতা করতে হলে আমাদের ফার্স্টলি আমাদের ওই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে, দেন আমাদের পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তুমি শুধু প্রার্থনাই করে গেলা, পরিশ্রম করলে না, তাইলে তোমার ঝুলি খালি। ঠিক আছে, তাহলে সফলতার কখনোই শর্টকাট হয় না। সফলতা মানে সফল হইতে হইলে পরিশ্রম করতে হবে, আর আমাদের ওই সৃষ্টিকর্তার কাছে। পুরো প্রশ্ন তাহলে কোথাও ভাইয়া অবিলম্ব স্পর্শক মেথ আর একটা টাইপ দেখাবেন, পুরো প্রশ্ন তাহলে কোথাও। জি ভাই। আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নাই। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আমি তোমাকে 10টা শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিতে পারি ভাই, বা যে কোনো প্ল্যাটফর্মেই তোমাকে 10টা শর্টকাট শিখিয়ে দিতে পারে। কিন্তু দেখা যায় কাজের সময় কোনো শর্টকাটই তোমার কাজে আসছে না কি, কারণ শর্টকাটও ওয়ান কাইন্ডস অফ ফর্মুলা। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ যদি ধরি, কি বলছো অবিলম্বের না, এইখানে আছে কি? আচ্ছা, আমি এই ম্যাথটাকে এই তোমার অবিলম্বের তোমাকে এই প্রশ্নে বলছে, ধরো এই যে না, এইখানে এক্সাম্পল যেটা, এটাকে তোমাকে কি বলছে, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, রাইট? তাহলে এই প্রশ্নটাকে তোমাকে স্পর্শকে না বলে বললো, ধরো তোমাকে অবিলম্বের সমীকরণটা বের করো, অবিলম্ব এবং এই বিন্দুর জন্য। ফারহাদ, প্রশ্নটাকে বুঝতে পারছি, যে সেম ফাংশনটাই দিয়ে দিছে, এখন স্পর্শকের জায়গায় তোমাকে বলে দিচ্ছে যে অবিলম্বের সমীকরণটা নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তাইলে ওই যে আগে বললাম, আমি এখানে কিন্তু অবিলম্বের সমীকরণটা বের করে রাখছি, যে 2y+1 বাই হইল 2x+4। এখন তোমাকে এই বিন্দুর জন্যই বলছে না, যে তোমার কি বা লাগবে, তোমার অবিলম্বের সমীকরণ লাগবে। তাইলে এই বিন্দুর জন্য তুমি কি পাইছো, ঢাল পাইছো না? দেন তুমি একটা কমন ডাল পাইছো না? এখন 0 0 এখানে বসিয়ে দাও, তাহলে 0 0 বসিয়ে দিলে মোস্ট প্রবাবলি ডালটা আসবে 1/4। তাহলে ডাল পেয়ে গেছো। এখন বলো অবিলম্ব কোন ধরনের রেখা ভাই, সরলরেখা নাকি বক্ররেখা? সবাই একটু আনসার দাও তো, অবিলম্ব কোন ধরনের রেখা? এই যে একটা অবিলম্ব যে আমরা বের করব, অবিলম্বের সমীকরণ বা স্পর্শকের সমীকরণ, এটা কোন ধরনের রেখা হবে?
কাইন্ডলি রেসপন্স প্লিজ। সরলরেখা হলে এস লিখ। নো, অবিলম্ব বা স্পর্শক একটা সরলরেখা, কখনোই বক্ররেখা না। এই আইডিয়াটাই তোমরা ভুল করবো আমি ভাবছিলাম। আচ্ছা হ্যাঁ, অবিলম্ব একটা সরলরেখা। তাইলে দেখো তুমি কি পাইছো, তোমাকে বলছে কি এই বিন্দুতে তুমি কি বের করবা, স্পর্শক বা অবিলম্বের সমীকরণ বের করবা। তাহলে অবিলম্ব একটা সরলরেখা, তাহলে এর ঢাল তুমি অলরেডি বের করে ফেলছো। এখন কোন বিন্দুতে, এই বিন্দুতে না? তাহলে এই বিন্দুটা কি ওই সরলরেখার উপর অবস্থিত না? এইরকম একটা সরলরেখার উপর অবস্থিত না? নিশ্চয়ই তুমি জানো যে একটা ঢাল এবং ওই সরলরেখাটা কোন বিন্দুগামী এইটা দেয়া থাকলে আমাদের ফর্মুলাটা কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এম তো অলরেডি তুমি বের করে ফেলছো, আর বিন্দু তো তোমার দেই আছে 0 0, তাহলে বসিয়ে দাও, তাইলেই তো আমার চলে আসবে। এখন যদি তুমি এইখানে অবিলম্বের ডাল বসাও তাহলে সমীকরণটা হবে অবিলম্বের, আর যদি তুমি স্পর্শকের ডাল বসাও তাহলে সমীকরণটা হবে কি, স্পর্শকের। এবং আমরা জানি কি অবিলম্ব এবং স্পর্শক পরস্পর লম্ব, তার মানে তাদের ডাল দ্বয়ের গুণফল কত, -1। জি জি, এখন বুঝছি। ওকে, থ্যাংক ইউ ভাই, বুঝার জন্য থ্যাংক ইউ, রেসপন্স করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এই দেখো এইখানে কিছু সুমন ভাইয়ের শর্টকাট টিক্স আছে। তো তোমরা যদি শর্টকাট টিক্সটা মাইন্ডে রাখতে পারো, ওকে ফাইন, তোমাকে বলবো না যে তুমি শর্টকাট ট্রিক্স মাইন্ডে রাখো না। কিন্তু আমার সাজেশন থাকবে ভাই, এটাকে তুমি শর্টকাট ট্রিক্স হিসেবে তো ঠিক আছে মাইন্ডে রাখছো, বাট তুমি একবার বা দুইবার হ্যান্ড ক্যালকুলেশন করবা, একবার বা দুইবার হ্যান্ড ক্যালকুলেশন করবা, করে দেখবা যে তুমি দ্রুত করতে পারো কিনা। কারণ শর্টকাট যদি তুমি সামহাও এই সূত্রটা ভুলে যাও না, তাহলে তোমার সম্পূর্ণ আনসারটাই শেষ। বুঝাইতে পারছি? সম্পূর্ণ আনসারটাই কিন্তু শেষ হয়ে যাবে যদি আমরা এই শর্টকাটটা ভুলে যাই। তাইলে আমরা কি করব, আমরা এই ফাংশনের হ্যান্ড ক্যালকুলেশন নিজেরা প্র্যাকটিস করব, করে যদি দেখি আমাদের টাইমটা চেষ্টা করবো যে এইটা 1 থেকে 2 মিনিটের মধ্যে সলভ করার। যদি 1 থেকে 2 মিনিটের মধ্যে সলভ করতে পারো, বা সর্বোচ্চ ধরলাম 2.5 মিনিট যদি করতে পারো, তাহলে বুঝবা যে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, এই শর্টকাট শিখতে যাই না, বা শর্টকাট করে রাখবা। যদি পরীক্ষায় শর্টকাট মাথায় থাকে তাহলে তো বসিয়ে দিলাম, ক্যালকুলেটর করে বসিয়ে দিলাম। বাট যদি ভুলে যাও তখন কি করবা, এর জন্যই হ্যান্ড ক্যালকুলেশন করবা। কারণ তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশন করো 2বার বা 3বার, তাহলে তোমার ব্রেন তখন দ্রুত কাজ করবে, কারণ টাইম কম যাইব। কিন্তু তুমি পরীক্ষা হলে ম্যাথ পারবা, বাট টাইম বেশি যাইবে, এটা কিন্তু আমাদের ইফেক্টিভ না। দেখো পরীক্ষার হলো আরেকটা টিক্স আমি বলে দেই, এই টিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের কি জন্য চান্স হয় না, এর একটা বড় রিজন হইলো আমরা নিজেরা। দেখো একটা পরীক্ষার ক্ষেত্রে তোমার 20টা ম্যাথ থাকে, এখন দেখো 20টা ম্যাথ ধরলাম, এই 20টা ম্যাথের জন্য আমাদের টাইম বেঁধে দেয়া যায়, ধরলাম 15 মিনিট, 15 মিনিট টাইম দেয়। এখন দেখো তোমার কিন্তু 15 মিনিটে এই 20টা ম্যাথ আনসার করতে হবে। এখন তুমি 20টাই পারো, 20টা ম্যাথই পারো, তাইলে কি তোমার, বাট তোমার টাইম লাগলো 1 ঘন্টা। আর যেখানে তুমি এই 20টা ম্যাথের মধ্যে মাত্র 2টা ম্যাথ তুমি করতে পারছো 15 মিনিটে, তাইলে তোমার তো চান্স হবে না ভাই, এটা স্বাভাবিক, কমন সেন্স। সো তুমি চেষ্টা করবা আমাদের একুরেট হতে হবে এবং টাইম সেভিং করে একুরেট হতে হবে। এক কিছু কিছু ম্যাথ আছে দেবা, লাইক দ্যাট গতিবিদ্যার ম্যাথ, ওই যে অ্যাক্সিডেন্ট কত দ্রুত গিয়ে থামাবে, বা ইয়ার এই ধরনের কিছু ম্যাথ আছে যেগুলোর কোনো শর্টকাট হয় না বা একটু লেন্থি প্রসেস, এগুলো আসলে কখনোই দেওয়ার দরকার নাই ভাই। তুমি সম্পূর্ণটা স্কিপ করে যাবা, স্কিপ করে বাকিগুলো আগে সলভ করবা, পরে যদি তোমার টাইম পাস না হয় তখন ওই ম্যাথটা ধীরে সুস্থে আস্তে আস্তে করবা। বুঝাইতে পারছি? এই ট্রিক্সটা একটু অ্যাডমিশন টাইমে হেল্প করবা। অ্যাডমিশন টাইমে কিন্তু তুমি কতটা পারছো সেটা থেকে ইফেক্টিভ তুমি টাইমের মধ্যে কতটা অ্যাকুরেট পারছো। তোমরা যে প্রশ্নগুলো দেয় না, তোমাদের যদি একটা দিন টাইম দেওয়া হয় তোমরা 100টাই আনসার করতে পারবো, কিন্তু তোমাকে টাইম দেওয়া হচ্ছে মাত্র 1 ঘন্টা 30 মিনিট। সো তোমাকে এমন ভাবে প্ল্যানিংটা করতে হবে যেন 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়। বুঝতে পারছি? এজন্যই আমি বলছি এই ম্যাথটা তোমরা আগে হ্যান্ড ক্যালকুলেশন করবা, হ্যান্ড ক্যালকুলেশন 2বার বা 3বার করবা, এখানে যে ম্যাথগুলো আছে করে দেখবা যে তোমরা 2 মিনিটের মধ্যে ম্যাথটা সলভ করতে পারছো কিনা। যদি পারো ওকে ফাইন, তাহলে শর্টকাট আমি বলবো যে শর্টকাট শেখা লাগবে না। আশা করি বুঝতে পারছি আমরা। আর শর্টকাটও কিন্তু একটা ফর্মুলা ভাই, তুমি যদি মূল ফর্মুলা ভুলে যাও তাহলে শিওর থাকো তুমি শর্টকাটও বলবা খুব দ্রুত।
ওকে, তাইলে এই ছিল আমাদের গুরুমান লঘুমান বা ইয়ের ক্যালকুলেশন। ওকে, সো এইখানে আর তেমন কোনো কিছুই নাই ভাই। আর এই দেখো যে কত দ্রুত গিয়ে থেমে যাবে, ওই যে আমাদের নিউটনের বলবিদ্যার আমি কিন্তু ম্যাথ দিছিলাম, আজকেও মেবি ম্যাথ দিছিলাম এই টাইপের। সো এইখানে এই যে ব্যাককে একবার অন্তরীকরণ করলে ডিবি বাই ডিটি সমান আমরা পাই এ, দেন ডিএস বাই ডিটি সমান আমরা কি পাই বি। সেম কাহিনী, এখন তোমাকে যদি এ দিয়ে দেয়, একে যদি তুমি সময়ের সাথে ইন্টিগ্রেট করো তাহলে তুমি ব্যাক পাবা, আবার ব্যাককে যদি তুমি সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করো তাহলে তুমি সরণ পাবা। তার মানে সরণকে একবার অন্তরীকরণ করলে ব্যাক পাই, ব্যাককে একবার অন্তরীকরণ করলে ত্বরণ পাই। তাইলে উল্টা প্রসেস, ত্বরণকে একবার সময়ের সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ব্যাক পাই, আবার ব্যাককে যদি আমরা সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সরণ পাই। তাইলে এখানে তো তুমি বেসিক ফর্মুলাগুলো শিখে ফেলছো, তাইলে আর এখানে কোনো পেইন হবে না। বুঝাইতে পারছি? সবাই বুঝছি? কোনো ডাউট আছে কারো? থাকলে বলতে পারো। বা কোনো প্রশ্ন আছে ক্লাস সম্পর্কে বা এভরিথিং? আমাদের হাতে টাইম আছে 6 মিনিটের মতো, তাইলে এখন যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা বলতে পারো যে ভাই এই প্রশ্ন আছে, আর না হইলে ক্লাসটা এন্ড করতে পারি আর কি। চাইলে তোমরা এখন কিছু ডিসকাশন করতে পারো কারো কোনো কিছু সম্পর্কে, লাইক দ্যাট সেক, জিএসটি, কৃষি, তোমাদের যা মন চায় আর কি। যে কোনো প্রশ্ন তোমাদের জানার আছে বা জিজ্ঞাসা করার আছে, বা আমার কোর্স সম্পর্কে বা এনাদার কোনো কিছু সম্পর্কে বা পড়ার প্ল্যানিং সম্পর্কে, হোয়াট এভার থাকলে কাইন্ডলি আনমিউট করে। আচ্ছা, খুবই একটা গুরুত্বপূর্ণ, সিএসসি পেতে হলে কতর মধ্যে থাকতে হবে? দেখো, এখন কম্পিটিশনের যুগ, সবাই তোমার মতো করে প্রিপারেশন নিচ্ছে, কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দিচ্ছে না। তো আমার সিএসসি যদি পাইতে চাও তাহলে তোমাকে টপ 80 বলবো না, 75-এর মধ্যে থাকতে হবে। সিট আছে আমাদের 60টা। তাহলে এখন টপ 75-এর জন্য তোমাকে অবভিয়াসলি টপ রেজাল্টই করতে হবে। ফার্স্ট অফ অল সেকেন্ড নেগেটিভ মার্কিং নাই, দেন হইলো আমাদের ইংলিশে অপশন আছে। সো হাবি জাবি দিয়ে দিলে বা কাছাকাছি যদি হয়ে যায় তাহলে কিন্তু মার্কস বেড়ে যায়। ইভেন প্রশ্ন যদি একটু সহজ করে, তাহলে আমি যদি বলি সেফ জোনটা তোমার জন্য সিএসসির জন্য, তাহলে আমার কাছে বাই অ্যারাউন্ড তোমার 70 বা তার প্লাস। এখন কে কি বললো আমি জানি না, আমার 70। আচ্ছা, লাস্টের দিকে এখন আমি বলি সেকের যে মার্ক ডিস্ট্রিবিউশন বা মেরিট ডিস্ট্রিবিউশন, ফার্স্টের দিকে যারা থাকে মোস্ট প্রবাবলি কিছুজন, ধরো ফার্স্টের দিকে 1 থেকে 80-র মধ্যে পাবা তুমি 10 থেকে 12 জন, তারা সিভিল না হয় তোমার ট্রিপলিনে। আর বাকি যারা আছে তারা মোস্ট প্রবাবলি সিএসসি নেয়। দেন আমাদের মেরিটের যে পরবর্তী যে 80 থেকে তুমি 150 বা 160, এরা মোস্ট প্রবাবলি আমাদের সেকের মধ্যে ট্রিপলি নিয়ে নেয়। দেন 150 থেকে যত পর্যন্ত কল করে আর কি, তারা আমাদের এসে সিভিল নেয়। এখন এইখানে কিছু জিনিস আছে, যেমন এই যে আমি বললাম প্রথম 80-র মধ্যে কেউ কেউ আবার ট্রিপলিতে যায়, কেউ কেউ সিভিলে যায়, আবার এইখানে 80-র মধ্যে কেউ কেউ সিভিলে চলে আসে। বুঝতে পারছি? কিন্তু মেরিট লিস্টে যারা শেষের দিকে থাকে তারা কিন্তু মোটামুটি সিভিলই পায়। হোপফুলি তোমার আনসার পাইছো। আচ্ছা, কত হইলে চান্স হবে? ভাই তোমাদের এডমিশন যদি দেখো তোমাদের এই বছরের, প্রতি বছর যদি হিসাব না করে আমি এই বছর যদি হিসাব করি, অন্যান্য ভার্সিটি মানে সবাই কিন্তু অন্যান্য ভার্সিটিতে প্রস্তুতি দিচ্ছে, দিয়ে এখন এসে এট দ্য এন্ড অফ কোনো কারণে সে সেকেন্ড চান্স পায় নাই। ও সরি, অন্যান্য ভার্সিটিতে চান্স পায় না, এখন সেকেন্ড জন্য প্রস্তুতি নিচ্ছে। তো অ্যারাউন্ড আমার কাছে মনে হয় যে 55+। এটা জিপিএ ছাড়া কিন্তু 100-র মধ্যে তুমি আর 55 বা আরো বেশি করার ট্রাই করবা আর কি। না, এইগুলা দেখবে না। তোমার ওই যে জিপিএটা কি রাখছে, 20 মার্কস রাখছে না? তো তোমাকে বলছে এইচএসসি রেজাল্টের সাথে মেবি 2 গুণ দিবে, আর তোমার এসএসসি রেজাল্টের সাথে 2 গুণ দিবে। 2 না 4 দেখে নিবা, এখানে আমি সার্কুলারে দেখলেই বুঝতে পারবো, এমনিতে আলাদা করে দেখবো না। আচ্ছা ভাইয়া, যদি সেকেন্ড না হয় তাহলে প্রাইভেট পড়লে, এখন প্রাইভেটের কথা যদি আমি বলি তাইলে সিলেটের মধ্যে আছেই তো 2টা, মেট্রো আর হইলো আমাদের কি লিডিং।
এছাড়া তো আমি আর সিলেটের প্রাইভেট আমি দেখি না। তাইলে তুমি ইঞ্জিনিয়ারিং বেস যদি তুমি যাও, তাইলে আমি বলবো যে লিডিংটাই মোটামুটি ভালো। আর সিএসসি নিতে চাইলে তুমি মেট্রো ট্রাই করতে পারো, তবে তোমার বাজেট বা ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী তুমি ট্রাই করে নিও। দুইটাই কিন্তু ইন্টারন্যাশনাল নাকি আছে? আচ্ছা, ইন্টারন্যাশনাল আছে ভাই, ঠিক আছে, বাট এতটাও আমার কাছে মনে হয় না যে হাই ডিমান্ডেবল। ডিমান্ডেবল সিলেটের মধ্যে এই দুইটাই আর কি। আর দিন শেষে তোমার এই মেট্রো লিডিং সে খাবি যাবে যাই বলো না কেন, এজ এ ইঞ্জিনিয়ার হিসাবে তোমার নিজের অ্যাক্টিভিটিসটাই মেইন। তোমাকে একটা ভার্সিটি কি দিবে, একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেটের মধ্যে কি থাকবে আমি বলে দেই, তোমার শুধু সিজিপিএ থাকবে। বুঝতে পারছি? সিজিপিএ এত, এইটার জন্য তুমি যে কোনো একটা জব সেক্টরে বা কোনো কিছুতে তুমি অ্যাপ্লাই করার জাস্ট একটা ইয়ে পাইবা। এই যেমন তোমার এইচএসসি, এইচএসসি রেজাল্ট কি, তোমার জিপিএ সাপোজ ধরো 4.8, বা যাদের জিপিএ 3 নিচে তারা সেকে অ্যাপ্লাই করতে পারে নাই। তো এই ধরনের রিকোয়ারমেন্ট থাকবে যেটা তোমার সিজিপির উপরে ডিপেন্ড করে। বাকি সব কিছু কি তোমার কারিকুলাম অ্যাক্টিভিটিস না? তাইলে এখন তুমি যে প্ল্যাটফর্মে থাকো, তোমার কারিকুলাম অ্যাক্টিভিটিস তাহলে তুমি গেইন করতে পারো। আশা করি তোমার আনসার পাইছো। এখন কি জন্য এখন তুমি বলবা যে ভাই তাইলে আমি মেট্রো কি জন্য প্রেফার করলাম বা লিডিং কি জন্য প্রেফার করলাম? কারণ ঠিক আছে, কারিকুলাম অ্যাক্টিভিটিস তোমার মেইন, বাট ওই যে মেট্রো বা লিডিং এ যে যারা ভর্তি হয় তারা মোটামুটি একটু মেধাবী থাকে বা ইয়ে থাকে, বা তোমার এনভায়রনমেন্ট একটু বেটার থাকে। বাট তুমি যদি হার্ড ওয়ার্কিং করো, বা তুমি যদি তোমার নিজের উপরে কনফিডেন্স বা নিজেকে তুমি গাইড করতে পারো, তাহলে তোমার যে কোনো প্ল্যাটফর্মই তোমার জন্য বেস্ট। বাট তুমি যদি গাইড করতে না পারো, ওই যে আরেকজনের দেখা দেখে আমরা পড়ি না, সো এই জিনিসটা যদি থাকে, তাইলে তোমার লিডিং বা মেট্রো বেটার। বাট তুমি যদি নিজেকে গাইড করতে পারো, ওকে। আমাদের টাইম শেষ হয়ে যাবে আর কি। সো টাইম শেষ হইলে আর জয়েন হইতে হবে না। আচ্ছা, মানে আমি একটা অ্যাডমিন আছি, ওইটা এত ভালো না, সেই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা, তুমি অ্যাডমিন আছো ভালো কথা, ফোকাস দাও, নিজে ফোকাস দাও, অনলাইনে যুগ ভালো করতে পারো। নিজে যদি ভালো হও তাইলে যে কোনো প্ল্যাটফর্মই বেটার আর কি। আমি তো বললাম কি, 100-র মধ্যে তুমি 55 ইনশিওর করো, বাকিটা পরে দেখা যাবে ভাই। 100-র মধ্যে তুমি 55+ রাখো। তুমি কম রাখবা কেন আমি তো বুঝি না। তুমি অলওয়েজ বেশি রাখার ট্রাই করবা। যেমন ইংলিশে 20, অপু 10-20 করে দিয়ে দিবা, দেবা তুমি 15 থেকে 10 থেকে 15 পেয়ে গেছো। আর যে